হ্যালো হরর লাভার্স, আজ আমি আরো একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম পুসাকা। এই মুভিতে আমরা একটি ক্যারেসকে দেখতে পাই, অর্থাৎ একটি ছুরি দেখতে পাই যেটা অভিশপ্ত ছিল। এই ক্যারেসের ফলে অনেকজনের জীবন চলে যায়। বন্ধুরা, আজ আমরা দেখব যে এই ক্যারেসের ফলে কার কি কি ক্ষতি হলো। তো বন্ধুরা, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আমরা দেখতে চলেছি পুসাকা। মুভির শুরুতেই আমরা একটি মিউজিয়াম দেখতে পাই, যেখানে আমরা কিছু মানুষের লাশও দেখতে পাই। সেই লাশগুলোকে দেখে মনে হচ্ছিল যেন তাদের উপর কেউ খুবই বাজেভাবে হামলা করেছে। সেই লোকগুলোর মধ্যে একটি লোক এখনো বেঁচে ছিল। তখনই সেখান থেকে একটি ছুরি নিচে থেকেই নড়তে লাগে। এর সাথে এখান থেকে সিন শিফট হয়ে যায়। এরপর আমরা 5 জন মানুষকে একটি গাড়িতে দেখতে পাই, যাদের মধ্যে একজন ছিল নিনা, যে রেনুগ্রেশন কোম্পানির মালিক ছিল। তার সাথে গাড়ির ভিতরে অ্যাড, সেন্ড্রা, হানে এবং ডেভিড ছিল, যাদেরকে নিনা কোম্পানির প্রজেক্টরের জন্য হায়ার করেছিল। তার কাজ ছিল একটি পুরনো ঘরকে মিউজিয়ামে কনভার্ট করা। যদি কথা বলি সেই বাড়ির ব্যাপারে, তাহলে বলবো সেই ঘরটি একটি অ্যান্টিক কালেক্টরের ঘর ছিল, যার নাম ছিল রিসাং উইসাংকো। বন্ধুরা, রিসাং এর ইচ্ছে ছিল যে যখন সে মারা যাবে তখন তার ঘরকে মিউজিয়ামে যেন কনভার্ট করা হয়, কারণ যাতে সব লোক তার কালেকশন দেখতে পায়। এই ইচ্ছাটা পূরণ করার জন্য তারই ছেলে রান্ডি নিনার কোম্পানিকে হায়ার করেছিল। মানে এরা 5 জনই স্পেশাল প্রজেক্টেই করতে যাচ্ছিল। তারা এই প্রজেক্টে যে কোনো উপায় পূরণ করতে চাইছিল। তাদের কাছে এই কাজ শেষ করার জন্য মাত্র 3 দিন সময় ছিল। এর কিছুক্ষণ পর তারা রিসাং এর ঘরে পৌঁছে যায়। তারা গিয়ে দেখতে পায় সেই বাড়িটি অনেক বড় ছিল, আর তাদের স্বাগত জানায় রান্ডি আর তার বোন বিয়ান। এরপর রান্ডি নিনাকে প্রফেসর ডির্গা এবং তার অ্যাসিস্ট্যান্ট মায়াং এর সাথে আলাপ করায়, যে এই প্রজেক্টরের ইনচার্জ ছিল। এর আগে ডির্গা হিস্ট্রি প্রফেসর ছিল, সে খুব ভালো করেই তাদেরকে গাইড করতে পারবে। আসলে রান্ডির তার বাবার কালেকশনের ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না। এরপর তারা সবাই ঘরের ভিতরে ঢোকে। এই বাড়িটিকে বাইরে থেকে যতটা বড় মনে হচ্ছিল, সেটা ভিতর থেকে আরো দ্বিগুণ বড় ছিল। এইবার হানা, ডেভিড আর অ্যাড একসাথেই ছিল। তখনই হানা বলে ওঠে যে এই প্রজেক্টে 3 দিনে শেষ করা খুবই কঠিন, কারণ এই ঘরটি অনেক বড় ছিল। তখনই তারা 3 জন কোনো একজনকে সেই ঘরে দেখতে পায়, কিন্তু তখনই তাদের কাছে একটি বৃদ্ধ মহিলা আসে, যাকে দেখে তারা 3 জন অনেক ভয় পেয়ে যায়। তখনই ডেভিড বলে ওঠে যে এই মহিলাটি এই ঘরের হাউসমেট। অন্যদিকে আমরা দেখতে পাই নিনা রান্ডিকে বলে যে এই বাড়িটি অনেক বড়। আসলে তারা এই কন্ট্রাক্টের ব্যাপারে ভিডিও কলে কথা বলেছিল, আর ভিডিও কলে সেই ঘরটি এতটা বড় লাগছিল না। এখন কথা হচ্ছে নিনা এই প্রজেক্টে 3 দিনে শেষ করতে পারবে না, কিন্তু রান্ডি বলে যে এই বাড়িটিকে যাই হোক করে 3 দিনেই মিউজিয়ামে কনভার্ট করতে হবে। আর যদি নিনা এই কাজটি না করতে পারে তাহলে সে অন্য একজনকে হায়ার করে নেবে। এই কাজটা নিনার জন্য খুবই বড় একটি অফার ছিল। এর ফলে নিনা বলে যে ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। এরপর আমরা বিয়ানকে দেখতে পাই, যে একজন ইন্ট্রোভার্ট টাইপের মেয়ে ছিল। না সে কারোর সাথে বেশি কথা বলতো, আর না সে ইন্টারেস্টেড ছিল কিছুতে। সে শুধু নিজের চিন্তাতেই ডুবে থাকতো। তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই রিসাং, যার এই ঘরটি ছিল, সে শেষ সময় নিজের বিছানায় শেষ নিঃশ্বাসটা নিচ্ছিল। আর এখানে এসে নিজের ইচ্ছা বলেছিল, সে তার নিজের ঘরকে একটি মিউজিয়ামে কনভার্ট করতে চাইছিল, যাতে এই জেনারেশনের লোক পুরো হিস্ট্রিটা বুঝতে পারে। এরপর আবার আমরা প্রেজেন্টের সিন দেখতে পাই, যেখানে আমরা বিয়ানকে একটি জায়গায় একা বসে থাকতে দেখতে পাই। তখনই তার কাছে সেন্ড্রা আসে আর তার সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু বিয়ান এইসবে একদমই ইন্টারেস্টেড ছিল না। তখনই সে তাকে একটি ভিডিওর ব্যাপারে বলে, যেটা হানার ছিল। সেটা একটি প্রাইভেট ভিডিও ছিল, যেটা ভাইরাল হয়ে গিয়েছিল। আমরা বুঝতে পারি হেনরার বিহেভিয়ার একটু টক্সিক ছিল। এই সব কিছু হেনরা ভুল করছিল, কিন্তু বিয়ান এই সবেই ইন্টারেস্টেড ছিল না।
এরপর সিন শিফট হয়ে যায়, যেখানে আমরা সবাইকে খাবার খেতে দেখতে পাই। মানে সবাই ডিনার করছিল। রান্ডি তাদের হাউসমেটকে কালকে সকালে তাড়াতাড়ি এসে খাবার বানানোর জন্য বলে দেয়। তখনই আমরা জানতে পারি রান্ডি তার বাবার কালেক্ট করা কোনো জিনিসই রাখতে চাইছিল না। এর সাথে বিয়ানেরও এটাই মত ছিল। আসলে বিয়ান একজন ফটোগ্রাফার হতে চাইছিল, সে কোনো মিউজিয়ামের কেয়ারটেকার হতে চাইছিল না। এরপর সেন্ড্রো এখানে হানার ভিডিওর ব্যাপারে কথা বলতে থাকে, যে বিষয়টা হানার একদমই পছন্দ হয় না। কিন্তু তখনই রুমে থাকা সব লাইট ফ্লিকার হতে লাগে। এটা দেখে রান্ডি তাদের বলে যে এখানে এইসব প্রায় হতে থাকে। এরপর নিনা তাদের সবাইকে বলে যে আমাদের এই প্রজেক্টটি 3 দিনে কমপ্লিট করতে হবে, কিন্তু 3 দিন অনেক কম ছিল। ডেভিডের মনেই হচ্ছিল না যে তারা এই কাজটি 3 দিনে শেষ করতে পারবে বলে। তখনই নিনা বলে যে কাজটি তাড়াতাড়ি শেষ করার জন্য আমরা আজ রাত থেকেই কাজ শুরু করে দেব। ডিনার করার পর হানা ডেভিডকে বলে যে হেনরা আবারও তার পাস্ট নিয়ে ঘাঁটছে। তখনই ডেভিড বলে যে আমি তোমাকে আগেই এই জিনিসের জন্য ওয়ার্ন করেছিলাম। আসলে বন্ধুরা, হানার একটি পাস্ট ছিল, সেটা হলো যে তার হাজবেন্ড তার সাথে খারাপ কাজ করেছিল। এখন সেই ঘটনাটাই তার ট্রমা হয়ে গেছে। এরপর ডেভিড হেনরাকে নিজেকে সামলাতে বলে আর এইসব ভুলে যেতে বলে। তখনই সেখানে অ্যাড এসে তাদের বলে নিনা তোমাদের ডাকছে। এর ফলে তারা দুজনেই নিনার কাছে যায়। এরপর তারা সেখানে গিয়ে সব কাজ বুঝে নিতে লাগে। তখনই তাদেরকে সেই বাড়ির গার্ড ডার্মো একটি টর্চ দেয়। সেখানে লাইট চলে যাওয়ার পর তারা এই টর্চটাই ব্যবহার করতে লাগে। তখনই ডার্মো বাইরে জেনারেটর চালাতে চলে যায়, কিন্তু তখনই সেখানে সেন্ড্রো এসে হাসি মজা করতে লাগে। তার ব্যবহারটা খুবই বাজে ছিল, যেটা হানার একদমই পছন্দ হয় না। এরপর ঘরের সব লাইট আবার চলে আসে, মানে জেনারেটর অন হয়ে গিয়েছিল। এরপর তারা সবাই কাজে লেগে যায়। তখনই আমরা সেখানের জিনিসপত্রের ব্যাপারে অনেক কিছু জানতে পারি। সেখানে অনেকগুলো ওয়েপনও রাখা ছিল। সেই জিনিসপত্রগুলোর মধ্যে একটি ক্যারেজ অর্থাৎ একটি ছুরিও রাখা ছিল। আর বন্ধুরা, এই ক্যারেজটিকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। এরপর সেন্ড্রা বলে যে পুরনো ক্যারেজের ভিতরে নাকি অনেক শক্তি হয়। এটা শুনে হানা তাকে ভুলভাল বলতে বারণ করে, কিন্তু তখনই হেনরা আবারও তার পাস্ট তুলে কমেন্ট করতে লাগে। এইবার সে নিজের লিমিট ক্রস করে ফেলে। এর ফলে ডেভিড অনেক রেগে যায় আর সে তার সাথে সেখানে লড়াই করতে লাগে। তাদের লড়াইয়ের মাঝে ডেভিডের একটু আঘাত লেগে যায়। এর ফলে বুক সেলফে যে বইগুলো রাখা ছিল সেগুলো নড়ে যায়। তখনই সেখানে একটি রহস্যময় রাস্তা খুলে যায়। এটা দেখে নিনা রান্ডিকে জিজ্ঞেস করে যে এই রাস্তাটি কিসের, কিন্তু রেন্ডি নিজেই এই প্রথম রাস্তাটি দেখলো। মানে সে নিজেই জানতো না যে তার বাবা এরকম রহস্যময় দরজা বানিয়ে রেখেছে কেন। এরপর তারা সবাই সেই গোপন রাস্তায় ঢোকার সিদ্ধান্ত নেয়। এরপর তারা ভিতরে যায়। তারা ভিতরে গিয়ে দেখতে পায় সেখানে অনেক বড় একটি রুমের মতো জায়গা। সেখানে আরো ছুরি এবং স্ট্যাচু রাখা ছিল। এই জায়গাটি দেখে হেনরা বলে যে এটা একটা হন্টেড রুম। কিন্তু তখনই হানা রান্ডিকে এই জায়গার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সে এই ব্যাপারে কিছুই জানতো না। তখনই মায়াং একটি স্কোয়াড ফাউন্ডেশন খুঁজে পায়, যেটার ভিতরে কিছু লেখা ছিল। এই লেখাটা আসলে তামিল ভাষার একটি লেখা। এখানে তামিল ভাষায় একটি স্ক্রিপ্ট লেখা ছিল। এরপর মায়াং সেই স্ক্রিপ্টটা রেকর্ড করে নেয়। তারা জানতে পারে এখানে অনেক বছর আগে একটি রাজ্য ছিল, যেটা একটি জিনিসের জন্য ধ্বংস হয়ে যায়। আসলে এই রাজ্যের নাম ছিল জাঙ্গালা। আর এই রাজ্যটি শেষ হয়ে যাওয়ার পর থেকেই সেই রাজ্যের নাম খ্যাতি সব মুছে গেল। এরপর একদিন 1970 সালে খোদাইয়ের সময় একটি স্ট্যাচু পাওয়া যায়, যেটা হঠাৎই গায়েব হয়ে যায়। আর এখন সেই স্ট্যাচুটা আবার সেখানেই পড়ে থাকতে আমরা দেখতে পাই। তারা সবাই যখন কথা বলছিল তখন সেন্ড্রা সেখানে থাকে একটি ছুরি তুলে নেয়। এরপর সে সেই ছুরিটি ছুঁয়ে দেখে। এর ফলে তার বুড়ো আঙুলটি একটু কেটে যায়। আঙুলটি কেটে যাওয়ার ফলে রক্তটি আস্তে আস্তে বিষাক্ত হয়ে যেতে লাগে। তখনই সে একটি হ্যালুসিনেশন দেখতে থাকে, যেখানে সে একজন বৃদ্ধ লোককে বসে থাকতে দেখতে পায়। অন্যদিকে আমরা দেখতে পাই বিয়ান ডিরগাকে জিজ্ঞেস করে যে সেই স্ট্যাচুটা কি সত্যি অভিশপ্ত। তখনই প্রফেসর তাদের সবাইকে সেই ছুরিটির এক্সাম্পল দেয়। প্রফেসরটি বলে যে এই ছুরিটি বানিয়েছিল সে সবসময় চাইতো যাতে যে সেই ছুরিটি ব্যবহার করবে সে যেন পজিটিভ শক্তি পায়। ডিরগা এই ঘটনাটা ভালো করে বোঝানোর জন্য সে তাদেরকে একটি স্টোরি শোনায়।
এই কাহিনীটি ছিল সেই সময় যখন এখানের রাজা জঙ্গলের রাজা হয়েছিল। সে একজনের বিরুদ্ধে লড়ছিল, কিন্তু এর জন্য তার অনেক শক্তির প্রয়োজন ছিল। এর ফলে সে ছুরি যারা বানায় তাদেরকে ডাকে, যাতে সে এমন একটি ছুরি বানাতে পারে যেটার ভিতরে অনেক শক্তি থাকবে। কিন্তু তখনই সেন্ড্রা পজেস্ট হয়ে যায়, আর সেখানে লাইটও হঠাৎ ফ্লিকার হতে লাগে। তখনই সেন্ড্রা পজেস্ট অবস্থায় বলে যে সেই মানুষগুলোকে জোর করা হয়েছিল যারা ছুরি বানাতো, তাদেরকে এমন একটি ছুরি বানাতে বলেছিল যার ভিতরে শক্তি থাকবে। এরপর সেন্ড্রা তাদের দিকে এগোতে লাগে, কিন্তু তখনই সে ব্ল্যাক লিকুইড বমি করতে লাগে। তার এরকম অবস্থা দেখে সবাই তাকে একটি চেয়ারে বসায়। তারা সবাই সেন্ড্রাকে সামলাচ্ছিল। তখনই হঠাৎ সেখানে থাকা লাইটগুলি ফ্লিকার হতে লাগে। এর সাথেই সেন্ড্রা গায়েব হয়ে যায়। তারা সবাই এই জন্য সেন্ড্রাকে খুঁজতে লাগে। এর মধ্যে কারেন্টও চলে গিয়েছিল। তখনই সবাই সেন্ড্রাকে সেই স্ট্যাচুটির উপরে দেখতে পায়, যে বলতে থাকে যে 7টি ছুরিতে শক্তি আছে, আর সেই শক্তিগুলোকে জীবিত করার জন্য রক্তের প্রয়োজন। মানে সেন্ড্রা তাদের সবাইকে মেরে ফেলতে চাইছিল। এই ব্যাপারটা সেখানে থাকা সবাই বুঝতে পেরেছিল। সবার প্রথমে সেন্ড্রা ডির্গার উপরে হামলা করে, আর সে ডির্গাকে সেই ক্যারেজ দিয়ে আঘাত করে দেয় আর তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। তখনই সেন্ড্রা কিছু মন্ত্র পড়তে থাকে। তার কাছে এটাই একমাত্র সুযোগ ছিল সেখান থেকে পালানোর। তারা সেখান থেকে ডির্গাকে তুলে নিয়ে পালিয়ে যায়। তখনই সেন্ড্রা তাদের দেখে ফেলে আর তাদের পিছু করতে থাকে। আর সেই দরজাটি থেকে বেরোনোর পর রান্ডি সেই দরজাটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সেন্ড্রা দরজার ফাঁকে নিজের হাত দিয়ে দেয়। এর ফলে সেই দরজা বন্ধ করা যায় না। এটা দেখে তারা ঘরের মেন গেটের সামনে চলে যায়। রান্ডি সেই গেটের পাসওয়ার্ড তো জানতো, কিন্তু সে কিছু করতে পারবে তার আগেই সেখানে সেন্ড্রা চলে আসে। সে নিনাকে ধরে সেই দরজায় ধাক্কা মেরে ফেলে দেয়। এর ফলে দরজার পাসওয়ার্ড মনিটর ভেঙে যায়। এরই মধ্যে ডেভিড সেন্ড্রার উপরে হামলা করে দেয়। ডেভিডের হামলাতে সেন্ড্রার কিছুই হয় না। সে ডেভিডকে দূরে লাথি মেরে ফেলে দেয়। তার ভিতরে খুবই ভয়ানক একটি শক্তি এসে গিয়েছিল। তখনই রান্ডি এসে একটি পুরনো রড সেন্ড্রার ভিতরে ঢুকিয়ে দেয়। এটা করার পরে তারা অন্য রাস্তা দিয়ে বেরোনোর প্ল্যান করতে লাগে, কিন্তু তখনই আমরা দেখতে পাই সেন্ড্রা সেই রডটি নিজের শরীর থেকে বের করে ফেলে, যেটা দেখে তারা সবাই পালাতে থাকে। তারা এখন দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল, যেটার একদিকে ছিল নিনা, হানা আর মায়াং, আর অন্যদিকে ছিল ডির্গা, রান্ডি, ডেভিড আর বিয়ান। তারা সবাই কিচেনে লুকিয়েছিল, কিন্তু তখনই সেন্ড্রা প্রথম 3 জনের পিছনে পড়ে যায়। এরপর তারা সবাই আস্তে আস্তে সেখান থেকে পালানোর কথা ভাবে, কিন্তু সেই কিচেনে আগে থেকে সেন্ড্রা ছিল, যে কিচেনের সব জিনিস নড়াতে লাগে। এইসব দেখে তারা সেখান থেকে পালাতে থাকে, কিন্তু সেন্ড্রা ডির্গাকে ধরে ফেলে, আর তাকে ধরার পর সে তার মুখের চামড়াটি তুলে ফেলে। এরপর সে তার শরীরের অর্গানসও বার করতে লাগে। বন্ধুরা এখনো পর্যন্ত অ্যাড সেই কিচেনে লুকিয়েছিল, আর সে এই সব দেখছিল। এরপর বিয়ান, রান্ডি, ডেভিড আর ডির্গা একটি রুমে আসে। এখানে আমরা দেখতে পাই ডেভিড রান্ডির সাথে ঝামেলা করতে লাগে, আর তাকে এইসবের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন রান্ডি বলে যে আমি এইসব ব্যাপারে কিছুই জানি না। এরা দুজনই এই কথাটি নিয়ে মারপিট করতে লাগে, কিন্তু তখনই বিয়ান তাদের থামায়, আর সে বলে যে আমরা এইসবের ব্যাপারে কিছুই জানি না। আর সে তো এই জায়গাটি ঘৃণা করত। এর সাথে তার বাবার কোনো কিছুই তার পছন্দ ছিল না। অনেক বছর আগে এখানে কিছু একটা হয়েছিল। অনেক বছর আগে এই ঘরে অনেক চোর ও গার্ডরা মারা গিয়েছিল, বাট কেন এর উত্তর এখনো আমরা পাইনি। আসলে মুভির শুরুতে আমরা যে সিনটি দেখতে পেয়েছিলাম সেখানে অনেক লোক মারা গিয়েছিল। সেগুলো আর অন্য কেউ নয়, বরং তারা চোর এবং গার্ডগুলোই ছিল। আর তাদের মৃত্যুর কারণ আজ পর্যন্ত কেউই জানে না। এটা তো সবাই শিওর ছিল যে তাদের মৃত্যু সেই ক্যারেসের জন্যই হয়েছিল। এরপর বিয়ান আরো বলে যে এই কথাটি আমাদের বাবা লুকিয়েছিল, আর কাউকেই এই ব্যাপারে জানতে দেয়নি। এর ফলে বিয়ানের তার বাবাকে এবং এই ঘরটিকে একদমই পছন্দ ছিল না। এরপর ডেভিড রেন্ডির কাছে অন্য আর একটি রাস্তা জিজ্ঞেস করে সেখান থেকে বাইরে বেরোনোর। তখনই রান্ডি বলে যে আমার যতদূর মনে আছে এখানে শুধু একটাই দরজা আছে সেখান থেকে বাইরে বেরোনোর, আর এটা সিকিউরিটি পারপাসের জন্য। তখনই হঠাৎ বিয়ানের মনে পড়ে ডার্মো তাকে একটি ওয়াকি টকি দিয়েছিল, কিন্তু রান্ডি সেটা কোথায় রেখেছে ভুলে গেছে। অন্যদিকে আমরা সেই 3 জনকে দেখতে পাই যারা সাহস নিয়ে সেখানেই বসেছিল। তখনই আমরা ডার্মোকে দেখতে পাই যে বাইরে জেনারেটর অন করলে ঘরের সব লাইট চলে আসে।
এখানে ডার্মো কিছুই জানতো না যে ভিতরে আসলে কি হচ্ছে। এরপর আমরা অ্যাডকে দেখতে পাই যে সেই ওয়াকি টকিটা খুঁজে পায়, আর সে সেই ওয়াকি টকির সাহায্যে ডার্মোর সাথে কন্ট্যাক্ট করে, আর সে তার কাছে সাহায্য চায়। এরই মধ্যে অ্যাড সেখানে সেন্ড্রার ভয় শুনতে পায়। এদিকে ডার্মো ভিতরে আসার চেষ্টা করতে থাকে, কিন্তু পাসওয়ার্ড দিয়ে সেই দরজাটি খোলে না, কারণ আমরা জানি যে দরজার পাসওয়ার্ডের মনিটরটি ভেঙে গিয়েছিল। এরপর ডার্মো ফিজিক্যাল চাবির সাহায্যে ভিতরে চলে আসে। এদিকে সেন্ড্রা অ্যাডের উপরে হামলা করে দেয়, আর সে তাকে স্ট্র্যাপ করে মেরে ফেলে। এইসব কিছু ডার্মো দেখছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। কিছুক্ষণ পর হানা, মায়াং এবং নিনা নিচে আসে। তখনই সেন্ড্রা তাদের কাছে এসে ডার্মোর কাটা মাথাটি তাদের কাছে ফেলে দেয়। এইটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায়, আর তারপর তারা ডাইনিং রুমের দিকে পালিয়ে যায়। বন্ধুরা সেন্ড্রা তাদের পিছনেই ছিল। তারা তিনজনে এইবার ঠিক করে যে তারা এবার না পালিয়ে সেন্ড্রার সাথে লড়াই করবে। কিন্তু তখনই সেন্ড্রা হানাকে ধরে ফেলে আর তাকে ছুরি অর্থাৎ ক্যারেজ দিয়ে মারতে থাকে। কিন্তু মায়াং সেন্ড্রাকে একটি জিনিস দিয়ে আঘাত করে দেয়। এরপর সেন্ড্রা সেই জিনিসটা দিয়ে নিনাকে আঘাত করে। অন্যদিকে হানার চিৎকারের শব্দ শুনে ডেভিড তাদের সাহায্য করতে আসে। এইবার সেন্ড্রা তাদের তিনজনের দিকে এগোতেই যাচ্ছিল, ঠিক তখনই ডেভিড এসে একটি চেয়ার দিয়ে সেন্ড্রাকে মেরে ফেলে দেয়। এরপর তারা চারজন একসাথে একটি টেবিলকে ঠেলে সেন্ড্রাকে চিপে দেয়, আর তারা সেখান থেকে পালাতে থাকে। তখনই হানা আর নিনা একটি রুমে গিয়ে লুকিয়ে পড়ে এবং মায়াং ও ডেভিড রেন্ডি ও বিয়ানের সাথে পালাতে থাকে। এরপর তারা আবারও সেই রহস্যময় রাস্তাটিতে যায় আর ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে হানা আর নিনা যেই রুমে ছিল সেই রুমের দরজায় তারা সেল দিয়ে বন্ধ করে দেয়। আমরা এরপর দেখতে পাই ডেভিড আবারও র্যান্ডির সাথে ঝামেলা করতে লাগে। ডেভিড মনে করছিল যে এই সব কিছু র্যান্ডির জন্যই হচ্ছে। এর সাথে ডেভিড আরো বলে যে জানি না তোমার জন্য সেন্ড্রার কি হয়ে গেছে, আর সেন্ড্রা শুধু পজেস্ট হয়নি, বরং সে মর্টাল হয়ে গেছে, যাকে কখনোই মারা যাবে না। তখনই র্যান্ডির মাস্টার কি এর ব্যাপারে মনে পড়ে যে সেই দরজা খুলতে পারত, কিন্তু সেই চাবিটি তো একমাত্র ডার্মোর কাছেই ছিল। এই জন্য তাদের প্রথমে ডার্মোর বডিটি খুঁজে বার করতে হবে। এরই মধ্যে বিয়ান তার বাবার জার্নাল খুঁজে পায়, আর সেই জার্নালের মধ্যে লেখা ছিল যে ক্যারেজ যারা বানিয়েছে তাদের মধ্যে একজনকে ডাকা হলো। এরপর সে সেই ক্যারেজ বানায়। সে জানতো যে সেই ক্যারেজ বানানোর পরেই তাকে মেরে ফেলা হবে। এই জন্যই সেই লোকটি এই ক্যারেজটিকে আগে থেকে অভিশাপ দিয়ে রেখেছিল। সেই অভিশাপটি হলো যেই এই ক্যারেজটিকে ব্যবহার করবে সে আর নিজের মধ্যে থাকবে না, সে পজেস্ট হয়ে যাবে আর রক্তপিপাসী হয়ে যাবে। আর সব মৃত্যুর পর এই ক্যারেজের মধ্যে একটি শক্তি আসবে। এই নিয়মটা ততদিন চলতে থাকবে যতদিন না ক্যারেজ 7 জনকে মেরে ফেলছে, আর তারপরে এই ক্যারেজটি শান্ত হয়ে যাবে। আমরা জানতে পারি জাংলার রাজা জোর করে এই ছুরিটি বানিয়েছিল, অর্থাৎ এই ক্যারেজটি। আর সেই ক্যারেজটি তৈরি হয়ে যাওয়ার পর যেই ক্যারেজটি বানিয়েছিল তাকে মেরে ফেলা হয়। আর এটাই ছিল জাঙ্গালা কিংডম শেষ হওয়ার কারণ। তাদের মনে পড়ে যে এই ঘরে আগে যেই দুর্ঘটনায় 7 জন মারা গিয়েছিল এটা এই ক্যারেজের জন্যই মারা গেছে। আর এবারেও সেই ক্যারেজ 7 জনকে না মেরে শান্ত হবে না। আর এখানে তো 7 জনের মধ্যে একজনের মৃত্যু হয়ে গেছে, অর্থাৎ ডার্মোর। এরই মধ্যে ডেভিডের মনে পড়ে যে হানা তো বিপদে আছে, এই জন্য ডেভিড তাদের বাঁচাতে তাড়াতাড়ি যায়। তখনই আমরা হানা আর নিনাকে দেখতে পাই যারা একটি বিছানার নিচে লুকিয়েছিল। কিন্তু তখনই সেন্ড্রা এসে নিনাকে দেখে নেয় আর তাকে বাইরে বের করে অনেকবার ছুরি দিয়ে আঘাত করে দেয়। এর মানে দ্বিতীয় জন মারা গেল। এরপর আমরা ক্যারেজের মধ্যে একটি বক্রতা আসতে দেখতে পাই। হানা সেখান থেকে বাইরে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু ভুল করে সে শব্দ করে ফেলে। এরই মধ্যে সেখানে ডেভিড চলে আসে আর সে হানাকে নিজের পিছনে লুকিয়ে দেয়। এরপর সেখানে বাকিরাও চলে আসে। তারা সেন্ড্রার থেকে বাঁচতে চাইছিল, কিন্তু তখনই সেন্ড্রা ডেভিডকে ছুরি দিয়ে আঘাত করে দেয় আর তারপর সে বিয়ানের হাতে ছুরি দিয়ে কেটে দেয়। কিন্তু তারা সবাই সেন্ড্রার সাথে লড়াই করে তার হাত থেকে সেই ক্যারেজটি ফেলে দেয়। আর তখনই রান্ডি সেই ক্যারেজটি তুলে নেয় এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। আমরা দেখতে পাই ডেভিড, মায়াং, বিয়ান এবং হানা একটি সিঁড়ির নিচে লুকিয়ে পড়ে। হানা এটা দেখে অনেক খুশি হয় যে ডেভিডের বেশি আঘাত লাগেনি। তখনই মায়াং বলে ওঠে যে যারা যারা সেই ক্যারেজের সাহায্যে আঘাত পেয়েছে তাদের সবার সেই ক্যারেজের অভিশাপ লেগে গেছে, মানে এখন বিয়ানও সুরক্ষিত ছিল না। এখানে আমরা বুঝলাম যে শুধু সেই ক্যারেজটিকে ছুঁলে তো অভিশাপ লাগবে, বাট যদি সেই ছুরির দ্বারা কেউ আঘাত পায় তাহলেও তার সেই অভিশাপ লেগে যাবে। এরপর তারে একটি রাস্তা খুঁজতে থাকে
যার ফলে এই অভিশাপটি শেষ হবে। তারা ভাবতে থাকে যে যদি তারা সেন্ড্রার 7 জনকে মারার আগেই সবাই সেন্ড্রাকে মেরে ফেলে তাহলে সবাই এই অভিশাপের হাত থেকে বেঁচে যাবে। কিন্তু আমরা তো দেখতেই পাচ্ছিলাম যে সেন্ড্রার উপর কোনো কিছুই কাজ করছিল না। তখনই তাদের মনে পড়ে যায় যে ক্যারেস ছাড়া সেন্ড্রা দুর্বল হয়ে যায়। এর মানে ক্যারেসের জন্যই যখন এই অভিশাপ শুরু হয়েছে, তাহলে এই ক্যারেসের জন্যই এই অভিশাপটি শেষ হবে। কিন্তু এইসব করার জন্য সর্বপ্রথম তাদের সেই মাস্টার কি চাই, যাতে তারা এখান থেকে বেরোতে পারে, কেননা এটাই একমাত্র সহজ উপায় ছিল। এরপর মায়াং আর বিয়ান মাস্টার কি খুঁজতে লিভিং রুমে যায়। অন্যদিকে রান্ডি লুকিয়ে লুকিয়ে সেখান থেকে এগোতে লাগে, আর সেই ছুরিটি তার কাছেই ছিল। তখনই সে অ্যাডকে দেখতে পায়, আর সে অ্যাডকে নিজের সাথে নিয়ে নেয়। এরপর তারা মাস্টারকে খুঁজতে লাগে, কিন্তু তখনই সেন্ড্রা তাদের কাছে চলে আসে। সেন্ড্রা তাদের কাছ থেকে সেই ক্যারেজটা নেওয়ার চেষ্টা করছিল। এরকম লড়াই করতে করতে রান্ডির গলা সেই ক্যারেজ দিয়ে কেটে যায়, কিন্তু সে ক্যারেজকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর অ্যাড আর রান্ডি একটি রুমে এসে লুকিয়ে পড়ে। এখানে রান্ডি অ্যাডের সাথে লড়াই করতে লাগে, কারণ সে তাকে একা রেখে চলে গিয়েছিল। আর তখনই অ্যাড রেগে রান্ডিকে ভুলভাল কথা শোনাতে লাগে। সে রান্ডিকে বলে যে আজ তুমি আর তোমার বোন শেষ হয়ে যাবে। এটা শুনে রান্ডি আরো রেগে যায়। এই জন্যই সে অ্যাডের উপর হামলা করে তাকে মেরে ফেলে। রান্ডির মনে একটি কথা ছিল, সেটা হলো যে নিজের এবং নিজের বোনের জীবন বাঁচাতেই হবে যেই করেই হোক, তাতে অন্য লোক মারা গেলেও কোনো প্রবলেম নেই। অন্যদিকে আমরা ডেভিড আর হানাকে একসাথে দেখতে পাই, যেখানে ডেভিড হানাকে তার ফিলিংসের কথা বলে যে সে হানাকে অনেক ভালোবাসে, কিন্তু এখন সবকিছু শেষ হয়ে যেতে চলেছে। অন্যদিকে মায়াং আর বিয়ান ডার্মোর বডি খুঁজে পেয়ে যায়, যার কাছে মাস্টার কি ছিল। তারা দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু সেন্ড্রা তাদের পিছনে চলে আসে, আর তারা ভয়তে দরজাটি তাড়াতাড়ি খুলতে সফলও হয়ে যায়। এরপর তারা বাইরে এসে লুকিয়ে পড়ে, কিন্তু সেন্ড্রা সেখানে এসেও তাদের খুঁজতে লাগে। কিছুক্ষণ পর খোঁজার পর তারা সেখানে চলে যায়, আর মায়াং গাড়ির চাবিটি আনতে সামনে এগিয়ে যায়, কিন্তু সে জানতো না যে সেন্ড্রা তার পিছনেই ছিল। সে মায়াং এর উপর হামলা করে দেয়, আর সে তাকে সেই ক্যারেজ দিয়ে আঘাত করে দেয়। এদিকে হানা গ্রাস কাটার পেয়ে যায়, যেটা স্টার্ট করে সে সেন্ড্রার মাথায় ঢুকিয়ে দেয়। এর ফলে সেন্ড্রা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়, কিন্তু এখনো সে বেঁচে ছিল। সে আস্তে আস্তে ক্যারেজের দিকে এগোতে লাগে, কিন্তু তখনই সেখানে ডেভিড এসে সেই ক্যারেজ দিয়ে সেন্ড্রাকে আঘাত করে দেয়। এর ফলে সেন্ড্রা সেখানেই মারা যায়। এখানে ক্যারেজের উপর একটি বক্র লাইন তৈরি হয়ে গিয়েছিল। এখানেই ডেভিড ভাবে যে সবকিছু হয়তো ঠিক হয়ে গেছে, কিন্তু এমন কিছুই না। এরপর বিয়ান আর হানা ভিতর থেকে রান্ডিকে আনতে যায়, কিন্তু তখনই ডেভিডও আস্তে আস্তে পজেস্ট হয়ে যেতে লাগে। আর তারা ভুলেই গিয়েছিল যে 7টি মৃত্যু সেন্ড্রা চাই না, বরং সেই ক্যারেজটি চাই। আর এখানে সেন্ড্রার ক্যারেজের কিল পয়েন্টে চলে এসেছিল। এরপর মায়াং সবাইকে এই সব কিছু বলছিল, তখনই পিছন থেকে ডেভিড এসে তাকে মেরে ফেলে। এটা দেখে তারা দুজন সেখান থেকে পালাতে থাকে, অর্থাৎ হানা আর বিয়ান। তখনই তারা র্যান্ডিকে দেখতে পায়, আর সে তাদের দুজনকে আবারও সেই রহস্যময় রাস্তায় নিয়ে যায়, আর ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। এরপর তারা তিনজনে একটি জায়গায় বসে পড়ে, আর তখনই রান্ডি বলে আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ সেই দরজাটি যখন তখন ভেঙে যেতে পারে। রান্ডি আরো বলে যে আমরা বেঁচে যেতে পারি, কিন্তু তার জন্য আমাদের ডেভিডকে মেরে ফেলতে হবে, কারণ অলরেডি 6 জন মরেই গেছে। এটা শুনে হানা অ্যাকসেপ্ট করে না, কিন্তু রান্ডি তাকে বোঝায় যে এটা আমাদের করতেই হবে, নয়তো আমরা সবাই মারা যাব। বিয়ানেরও এই কথাটি ঠিক মনে হয়, এর ফলে সে না চাইতেও হানাকে এটা অ্যাকসেপ্ট করতে হয়। এরপর তারা একটি মাস্টার প্ল্যান বানায় ডেভিডকে মারার জন্য। তখনই ডেভিড দরজা ভেঙে নিচে চলে আসে, কিন্তু সেখানে শুধু সে হানাকে দেখতে পায়, আর সে তাই জন্য হানার দিকে এগোতে লাগে। তখনই রান্ডি এসে ডেভিডের উপরে সেই স্ট্যাচুটি ফেলে দেয়, এর ফলে সে স্ট্যাচুর নিচে ফেঁসে যায়। এখানে ডেভিড যে সে নিজেই হানাকে তাকে মেরে ফেলতে বলে, এর ফলে হানা কান্না করতে করতে ডেভিডকে সেই ক্যারেজ দিয়ে মেরে ফেলে। আমরা লক্ষ্য করি ডেভিড মারা যাওয়ার পরেই বিয়ান আস্তে আস্তে পজেস্ট হতে লাগে, যেটা দেখে রান্ডি আর হানা চিন্তায় পড়ে যায়। আর হিসাব বরাবর রান্ডি তো ঠিক করে দেখেছিল, কিন্তু এখন বিয়ান কেন পজেস্ট হয়ে যাচ্ছে। তখনই রান্ডির মনে পড়ে যে কিল কাউন্টের জন্য লোকেদের সেই ক্যারেজের সেই ছুরি দিয়ে মরতেই হবে, কিন্তু রান্ডি নিজের হাতে অ্যাডকে মেরে ফেলেছিল। এই কথাটি বুঝতে পেরে রান্ডি হানাকে মারতে তার দিকে এগোতে লাগে, কিন্তু হানা রান্ডির থেকে বেঁচে তাকেই মেরে ফেলে। কিন্তু বন্ধুরা, এখানে বিয়ান পজেস্ট অবস্থাতেই ছিল,
কারণ হানা রান্ডিকে সেই ক্যারেজ দিয়ে মারেনি। এর ফলে হানা সেই ক্যারেজটি তুলে নিজেকেই শেষ করে দিতে লাগে, কারণ তার এই জীবনে আর কেউ বেঁচেই ছিল না। কিন্তু বিয়ানের পুরো জীবন এখনো বেঁচে ছিল, আর তাছাড়া সে নিজের ভালোবাসাকে নিজের হাতেই মেরে ফেলেছে। এই আফসোস নিয়ে সে এমনিতেই বাঁচতে পারতো না। এর ফলে হানা সেই ক্যারেজ দিয়ে নিজেকেই মেরে ফেলে। হানা মরে যাওয়ার পরে বিয়ান একদম ঠিক হয়ে যায়, আর সে নিজের ভাইকে মৃত অবস্থায় দেখে অনেক কাঁদে। তখনই আমরা সেই ক্যারেজটিকে দেখতে পাই, যেটা এখন ঠিক হয়ে গিয়েছিল, অর্থাৎ সেই বাঁকা লাইনটি আর ছিল না। এরপর বিয়ান সেই ক্যারেজটিকে তুলে নিজের সাথে নিয়ে যায় আর উপরে গিয়ে বসে পড়ে। এর পরের দিন সেই ঘরে গার্ডসরা আসে, যারা বিয়ানকে সেখান থেকে বের করে। এরপর সিন চেঞ্জ হতেই আমরা দেখতে পাই এখন সেই ঘরটিকে মিউজিয়ামে কনভার্ট করে দেওয়া হয়েছিল, আর অনেক অনেক লোক সেই মিউজিয়ামটি দেখতে এসেছিল। এরপর মুভির শেষে আমরা সেই ক্যারেজটিকে মিউজিয়ামে দেখতে পাই। বন্ধুরা, সেই ক্যারেজটি যদি আবারও শয়তানি শুরু করে, তাহলে পাক্কা এই ক্যারেজ অনেক লোকের জান নিয়ে নেবে। আর আমি বিশ্বাস করি যে তাদের যে বাবা ছিল সে অনেক রাগী ছিল। তাদের ছেলে মেয়ে এই জন্যই এই বাড়িটিকে মিউজিয়ামে কনভার্ট করতে ঠিক করেছিল। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। পার্সোনালি এই মুভিটির কনসেপ্ট অনেক সুন্দর। এই মুভির গল্পটি খুবই নর্মাল। আমরা এই মুভিতে একটি ক্যারেজ দেখতে পাই, যার সবসময় 7 জনের বলি লাগতো। যদি কেউ সেই ক্যারেজটিকে অ্যাক্টিভেট করে দেয়, তাহলেই সেই ক্যারেজটি নিজের শয়তানি কাজ শুরু করে দেবে। এই ক্যারেজটিকে আসলে এখানের রাজার কথাই বানানো হয়েছিল, আর যে সেই ক্যারেজটিকে বানিয়েছিল তাকেও মেরে ফেলা হয়েছিল। আর এই কথাটি সেই লোকটি অলরেডি জানতো। এই জন্য সেই ক্যারেজটিকে একটি অভিশাপ দিয়ে দেয়। এর ফলে পুরো সাম্রাজ্যটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমরা আরো একটি কথা নোটিস করেছিলাম যে বিয়ানের বাবার কালেকশনে আরো অনেক ক্যারেজ ছিল। তো বন্ধুরা, এটাই ছিল পুশাকা মুভির এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের এই গল্পটা অনেক ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছেই সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।